কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন রামপুরহাটের 5 বারের বিধায়ক প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তার মরদেহ উদ্ধার হয়েছে সেখানে পার্টি অফিস থেকে বীরভূমে, এবং সেখানে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একটি আত্মহত্যার পরে যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। এই সুইসাইড নোটে আমাদের হাতে এসে পৌঁছেছে, কলকাতা টিভির হাতে। সেই সুইসাইড নোটে যে কথা বলছেন প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, সেখানে ছত্রে ছত্রে তিনি বলছেন যে ছোটবেলা থেকে আজ অবধি তিনি কখনো কোনো দুর্নীতির সঙ্গে তিনি আপোষ করেননি। ছাত্রাবস্থা থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, কোনো দিনই কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হননি। এবং এক্ষেত্রে তিনি বলছেন যে সর্বদা সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে যে তিনি পারেননি সে কথাও তিনি বলেছেন। নিজের পরিবারের কেউ যাতে রাজনীতিতে না আসে সেই পরামর্শ দিচ্ছেন তিনি, এবং তিনি রাজনীতিতে এসে যে ভুল করেছেন সেই মূল্যায়নও করেছেন একেবারে শেষ দিনে। এর পাশাপাশি তিনি বলছেন যিনি স্কুলের চাকরি করার খাতিরে তিনি কখনো কারোর নাম্বার বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বা টেন্ডার কমিটিতে তিনি কখনোই ছিলেন না, বা জেনারেল মিটিং ছাড়া আর কোনো দায়িত্ব তিনি নিতেন না। অর্থাৎ কাউকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার মতো সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে যেখানে বিধায়ক বা এই ধরনের জনপ্রতিনিধিরা পয়সা নিয়ে থাকেন বলে অভিযোগ ওঠে, সেই রকম কোনো পদের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না, এবং যুক্ত থাকলেও কখনোই কোনো অর্থের বিনিময়ে কোনো কাজ করেননি। এহেন এক ব্যক্তির এই আত্মহত্যা, সেই আত্মহত্যার পেছনে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে দুটি তত্ত্ব সামনে এনেছেন। তিনি বলেছেন যে আশিস বন্দ্যোপাধ্যায় যদিও তিনি কালীঘাটপন্থী ছিলেন না, তিনি ঋতব্রতপন্থী ছিলেন, তা সত্ত্বেও তার এই মৃত্যুর পেছনে আত্মহত্যার কথা তিনি বলছেন। যদি এটা আত্মহত্যা হয়েও থাকে তাহলেও দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে এক, ঋতব্রতপন্থী একজন বিধায়ক, তিনি 21শে জুলাই যখন ঋতব্রতপন্থীদের যে 21শে জুলাইয়ের মিছিল সেখানে যোগ দিতে যাওয়ার জন্য বেরিয়েছিলেন, সেই সময় বিজেপির একজন স্থানীয় নেতা তাকে বলেছিলেন পিঠের চামড়া গুটিয়ে দেবো, যদি বর্ষিয়ান মানুষ না হতেন তাহলে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া হতো। এই অপমানটা তাকে যে করা, সেই অপমানটা অত্যন্ত বিঁধেছিল আশিস বন্দ্যোপাধ্যায়কে। এই যে অপমান করে দেওয়া, একজন মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হোক বা না হোক, তাকে সামাজিকভাবে তাকে এই চোর অপবাদ দিয়ে দেওয়া, ডিম ছুঁড়ে মারা, তাকে দুর্নীতিগ্রস্ত বলে প্রচার করে দেওয়া, এটা সকলে মেনে নিতে পারেন না। এবং এটাই এই মুহূর্তে হচ্ছে। কোনো ব্যক্তি তিনি দুর্নীতি করে থাকুন বা না থাকুন, আগে তাকে দুর্নীতিগ্রস্ত বলে, চোর বলে, ডিম ছুঁড়ে মেরে, অপবাদ দিয়ে তাকে তার গায়ে এই কালিমাটা লেপন করে দেওয়া হচ্ছে, যেটা অনেকেই নিতে পারেন না। এবং এটা হচ্ছে সুচারুভাবে, সুপরিকল্পিতভাবে এই কাজটি করে চলেছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা, এবং সেখানে শীর্ষ নেতৃত্বেরও একটা প্রশ্রয় রয়েছে বলেই কার্যত অভিযোগ করছেন কুণাল ঘোষ। একই সঙ্গে তার বক্তব্য যে এই আশিস বন্দ্যোপাধ্যায় তিনি ঋতব্রতপন্থী শিবিরের সঙ্গে যুক্ত হলেও কখনোই ঋতব্রতর তরফের যে সমস্ত নেতারা কখনোই তার পাশে দাঁড়াননি। এই মুহূর্তে বীরভূমের আপনারা সকলেই জানেন অনুব্রত মণ্ডলও তিনি যোগদান করেছেন ঋতব্রত শিবিরে। তারপরেও তাদের পক্ষ থেকে কেউ আশিস বন্দ্যোপাধ্যায়ের পাশে কেন দাঁড়াননি, যখন তাকে এভাবে বিজেপির একজন স্থানীয় নেতা বলছেন পিঠের চামড়া গুটিয়ে দেওয়া হতো, সেই তারপরেও তার পাশে এসে কেন দাঁড়াননি, কেন তাকে মরাল সাপোর্ট দেওয়া হয়নি, এই যে তাকে নৈতিক সমর্থন দেওয়া হলো না, তাকে পাশে দাঁড়ানো হলো না, এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারেননি একজন বর্ষিয়ান বিধায়ক। এবং সেক্ষেত্রে সাধারণ পুলিশের ওপর কোনো আস্থা নেই কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের। তাদের বক্তব্য বীরভূমের পুলিশ সুপার থেকে শুরু করে আরও অনেকে, এবং কলকাতা শহরেও বেশ কয়েকটি থানার নাম করেছেন কুণাল ঘোষ, সেই সমস্ত থানায় পুলিশ কার্যত বিজেপির দলদাস হিসেবে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকে সুনির্দিষ্টভাবে নির্দেশ দিচ্ছে বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ। এক্ষেত্রে তার বক্তব্য, যেহেতু প্রাক্তন ডেপুটি স্পিকারের এই অস্বাভাবিক মৃত্যু, সেই কারণে এই মুহূর্তে সিটিং জাজকে দিয়ে, কোনো বিচারককে দিয়ে, যিনি এই মুহূর্তে যার কার্যকালের মেয়াদ এখনো শেষ হয়নি, তাকে দিয়ে এই ঘটনার তার তত্ত্বাবধানে এই ঘটনার তদন্ত করাতে হবে, নইলে এই তদন্তের যে গতিপথ সেই গতিপথ
অন্যদিকে চলে যেতে পারে বলেও কার্যত তার আশঙ্কা, কারণ তিনি বলছেন পুলিশ এই মুহূর্তে দলদাস। ফলে সেই দাবি তুলেছেন তিনি যে এমন একজন বিচারক যার কার্যকালের মেয়াদ শেষ হয়নি, তার তত্ত্বাবধানে এই ঘটনার তদন্ত হওয়া উচিত বলেই মনে করছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। মানে মমতাপন্থী তৃণমূল থেকে আমি দূরত্ব বজায় রাখছি এবং তিনি তার পদ থেকেও রেজিগনেশন দিয়েছিলেন। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ দেখবেন, মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়। এক কথায় বলা যায় ঘটনা বেদনাদায়ক। দ্বিতীয় কথায় বলা যায়, আমি বিধানসভায় দাঁড়িয়ে একাধিকবার বলেছি, আমি নামগুলো উল্লেখ করতে চাই না, আমি দু একজনের নামও বলেছি, আপনারা দেখেছেন এমএলএ বিধানসভায়, যে এদেরকে তো আর কেউ দুর্নীতিগ্রস্তও বলবে না এবং এদেরকে জেলে নিয়ে যাওয়ার কথাও বলবে না, এদের বিরুদ্ধে অভিযোগও নেই। তার ঠিক একইভাবে আশিস বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলা যেতে পারে একজন শিক্ষাবিদ, সজ্জন রাজনীতিবিদ। তার ফলোয়ার্সদের মধ্যে অনেক বিতর্ক আছে, যেমন রামপুরহাটের বকটুইর ইনসিডেন্ট নিয়ে। ওখানে কারণ সবটা তো ওনাদের নিয়ন্ত্রণে ছিল না, কারণ তৃণমূল কংগ্রেসে তো সবাই জানেন যে সকলে ছিলেন ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট। তাই উনার সহযোগীরা বা উনি যাদের নিয়ে রামপুরহাটে রাজনীতি করতেন তাদেরকে তো সার্টিফিকেট আমি দিতে পারবো না। রামপুরহাটের বকটুইতে অনেক ঘটনা ঘটেছে, ওখানে স্যান্ড মাফিয়াদের দৌরাত্ম্য আছে, ওখানে আপনার ওই ভাদু আনারুল এসব কি সব ঘটনাও তো গত 2-3 বছরের মধ্যে ঘটেছে। কিন্তু ব্যক্তিগতভাবে একজন শিক্ষাবিদ, সজ্জন, সৎ মানুষ, তার এভাবে চলে যাওয়া এবং কোনো কারণ ছাড়াই, কারণ মিনস এই জন্য বলবো, বিজেপি প্রার্থী জিতে 5 বারের এমএলএ-কে হারানোর পর বাড়ি গিয়ে প্রণাম করেছে। এই যে 4 মাস আগের নির্বাচনে তো আপনি এরকম উদাহরণ খুব একটা দিতে পারবেন না, যে যার সঙ্গে লড়াই করলো তাকে হারালো, দিয়ে তার বাড়িতে গিয়ে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিচ্ছে যাতে আমি আপনার দেখানো পথে 5 বছর চলতে পারি। এটা তো ওনার ক্ষেত্রে ঘটেছে। বিজেপির ওনার পরিবারও আমাকে বললেন যে বিজেপির সকলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমি জিজ্ঞেস করেছি পুলিশ কখনো ফোন করেছে কিনা, থানায় ডেকেছে কিনা, বা কোনো অসুবিধা হয়েছে কিনা। কোনো অসুবিধা ওনার হয়নি, কারোর সঙ্গেই কোনো খারাপ সম্পর্ক ছিল না। স্বাভাবিকভাবে ওনার চলে যাওয়াটা দুঃখজনক এবং উনি থাকলে আমার মনে হয় ভালোই হতো। উনি অন্যায়ের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধেই মমতাপন্থী তৃণমূল থেকে তার দূরত্ব তৈরি করেছিলেন। খুব অল্প সময় পরবর্তীকালে তিনি আমার সঙ্গে দেখা করার জন্য অনুরোধ পাঠিয়েছিলেন বেশ কিছুদিন আগে, যেহেতু অনেক দিনের একটা চেনা পরিচয় ছিল, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেচ্ছা দিয়েছিলেন। দেখা যাক সেক্ষেত্রে রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসন এক্ষেত্রে কি পদক্ষেপ করে, সেদিকে অবশ্যই নজর থাকবে এবং তার আপডেটও আপনারা পাবেন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।